আচ্ছা যাক, আমরা আজকে শুরু করব অপেম। আমাদের আর বেশি টপিক বাকি নাই। অপেমটা হইলে মোটামুটি আর ডিজিটাল ইলেকট্রনিক্স করলে টপিক শেষ। এরপরে আমরা ওই বাকি যে টপিক গুলার কোশ্চেন সলভিং ক্লাস আমরা করি না, এগুলার কোশ্চেন সলভিং করলে ওকে। আচ্ছা, অপেম থেকে আমাদের কোশ্চেন মাঝে মাঝে একটু সহজ দেয়, মাঝে মাঝে একটু বেশি ঝামেলার দেয়। বিশেষ করে পিওর অপেমের কোশ্চেন গুলো একটু সহজ, কিন্তু যখন অপেমের সাথে জেনার ডায়োড, তারপরে ইন্টিগ্রেটর সার্কিটের সাথে জেনার ডায়োড ডায়োড ইত্যাদি ইত্যাদি মিক্সড করে দেয়, তখন একটু ঝামেলা হয়। ট্রাই করব যতটুকু আর কি আসার মতো আলোচনা করা যায় ওইগুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি এখানে ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি, আর বাকি ডিটেলস যতটুকু থিওরি দরকার বা এসে ওইটা আমার নোটে আছে। নোটটা আমি তো গ্রুপে শেয়ার করছি অলরেডি, ওইখান থেকে দেখে নিবেন। বাকিটা যতটুকু লাগে আমি এখান থেকে দেখাই দিচ্ছি। আচ্ছা, যদিও নন আইডিয়াল অপেম নর্মালি আমাদের আসে না, তারপরেও যেহেতু টুকটাক জিনিস আমাদের আলোচনা আছে বইতে, একটু দেখে রাখবো। আমাদের আইডিয়াল অপেমটাই মূলত আলোচনা করবো বেশি, আর নন আইডিয়ালটার জাস্ট থিমটা আমরা একটু দেখে নেবো যে কিরকম, এর লজিকটা কি, বা যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে অ্যাপ্লাই করবো এটা। মোটামুটি আমরা সবাই জানি যে একটা অপেমের সিম্বল এরকম। পিন নাম্বার মনে রাখার দরকার নাই, যে কোন পিন আউটপুট, কোন পিন, ওইটা আমরা একাডেমিকে করতাম, প্র্যাকটিক্যালে করতাম, এখানে অত কিছু দরকার নাই। আমাদের মেন যে কয়টা পিন মনে রাখতে হবে, নাম্বার না, জাস্ট কোন টার্মিনালটা আসলে কি নির্দেশ করতেছে সেটা। আমরা এই টার্মিনালটাকে মাইনাস দ্বারা চিনি, এটাকে বলে ইনভার্টিং টার্মিনাল। এটাকে আমরা প্লাস দ্বারা চিনি, এটাকে বলে নন ইনভার্টিং টার্মিনাল। তার মানে এটা আমাদের ইনভার্টিং টার্মিনাল, আর এটা নন ইনভার্টিং। নাম দেখেই বুঝতে পারতেছি যে এখানে যদি আমরা ইনপুট দেই, আউটপুটে দেখা যাবে যে আমাদের সিগন্যালটা ইনভার্ট হয়ে যাবে। ইনভার্ট হওয়া মানে কি, প্লাস দিলে মাইনাস পাবো, মাইনাস দিলে প্লাস পাবো, গেইন যেরকম হবে সেই অনুপাতে কাজ করবে। আর নন ইনভার্টিং মানে এখানে আমাদের সিগন্যালটা ইনভার্ট হবে না, যেরকম দিচ্ছি ওরকমই পাবো, এক্সট্রা হয়তো কিছু গেইন থাকবে, সেই গেইন আকারে পাবো, সেটা আমরা ক্যালকুলেশন শিখবো। এই নামগুলোও যে খুব জানতে হবে এরকম জরুরি না, তবে জেনে রাখা ভালো। ওকে, এখানে আরেকটা মেন যে পয়েন্ট আমাদের মাস্ট মনে রাখতে হবে, বেশিরভাগ ম্যাথ ওইটা থাকে না। এই জন্য আমরা ওইটা না করতে করতে আমাদের মাথার ভিতরে একটা ভুল ধারণা স্টোর হয়ে যায়। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে পরীক্ষায় ভুল না হয়ে যায়। এইখানে দুইটা পিন আছে, এই দুইটা পিনে বাইরে থেকে ডিসি সাপ্লাই দেওয়া হয়, যেটাকে আমরা বলি স্যাচুরেশন ভোল্টেজ, যেটাকে বইগুলোতে ভিসিসি নামকরণ করা থাকে। একটা আমার প্লাস ভিসিসি, আর একটা মাইনাস ভিসিসি। এই দুইটার কিন্তু একটা ভাইটাল আর কি রোল আছে। সেটা আমাদের, এই যে বললাম, সিগন্যাল তো আমরা এখানে দেব অথবা এখানে দেব। এখানে সিগন্যাল দিলে আমাদের ইনভার্ট হবে, এখানে সিগন্যাল দিলে ইনভার্ট হবে না। গেইন কিন্তু একটা আছে। গেইন কেমন, হয়তোবা আমরা ইনপুটে একটা, আমি মোটামুটি একটা রাফ আইডিয়া দিচ্ছি। ধরেন ইনপুটে আমি এরকম একটা দিলাম, সার্কিট পূরণ করছি, এর সাথে কিন্তু আরো রেজিস্টার এসে দিয়ে সার্কিট হয়েছে। দিলে এখানে ইনপুট যদি দেই, তাহলে এখানে এসে কি আমাদের আউটপুট এরকম হবে না, ইনভার্ট হয়ে যাবে, মানে একদম নেগেটিভ হবে। হয়তো এর দ্বিগুণ হয়ে গেল, অথবা 3 গুণ হলো, 10 গুণ হলো, ইত্যাদি ইত্যাদি কিছু একটা হতে পারে। এদের কাজ কি, এদের কাজ আমাদের এই যে সিগন্যালটা যে আমাদের গেইন হবে বা বাড়বে, এই জিনিসটা এরা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমি চাইলে এখানে 1 ভোল্ট দিলাম, এখানে এসে পিক 100 ভোল্ট হয়ে যাবে, এইটা কখনোই সম্ভব না। তাহলে কি বলতেছি, যে এই যে আমাদের ভিসিসি আছে, যেটাকে আমরা স্যাচুরেশন ভোল্টেজ বলতেছি, সিগন্যালটা ততক্ষণই স্মুথলি আমাদের গেইন হইতে থাকবে যতক্ষণ এদের ভেতরে মানটা বাউন্ডেড থাকবে। ধরেন কথার কথা, এইটা 15 ভোল্টেজ, নর্মালি এখানে যা দেওয়া হয় এখানে তার নেগেটিভটা দেওয়া হয়, উল্টাও দেওয়া থাকতে পারে, বাট নর্মাল সেন্সে বলতেছি এখানে যত পজিটিভ দেওয়া হবে এখানে তত নেগেটিভ। তাহলে ধরলাম এখানে 15 ভোল্টেজ দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে -15 ভোল্টেজ। তার মানে
এই সিগন্যালটা ততক্ষণ স্মুথলি গেইন হইতে থাকবে যতক্ষণ এদের মান 15 থেকে -15 ভেতরে থাকবে। কোনো কারণে যদি এই ভ্যালুটা ক্রস করতে চাই, ধরেন এইখানে আমি ভোল্টেজ দিছি 3 ভোল্টেজ, কথার কথা, এবং আমাদের যেই সার্কিটটা আমরা ইউজ করতেছি, সার্কিটটা আমরা পরে দেখবো কিভাবে সার্কিট তৈরি করছে, আপাতত জাস্ট রাফ আইডিয়া নেন। ইউজ করতেছি, ওর গেইন হচ্ছে 5। গেইন 5 মানে কি, সিগন্যালটা 5 গুণ হবে। যেহেতু ইনভার্টিং এ দিছি, স্বাভাবিক কথা নেগেটিভ হয়ে যাবে। তার মানে যখন ইনপুট +3, তখন এইখানে আউটপুট হয়ে যাবে 3 × 5 -15, মানে যেহেতু ইনভার্ট আসতেছে মাইনাস গুণ হবে, তাহলে এইটা হয়ে যাচ্ছে -15। খেয়াল করে দেখেন, আমাদের মানটা 15 আর -15-র ভেতরে আছে, ফলে আমাদের এই সিগন্যালটা পেতে কোনো সমস্যা নাই। এটা সিগন্যাল, এটা তার গেইন রূপ। সিগন্যালটা দেখেন, ফ্রিকোয়েন্সি আগেও যা ছিল এখনো তাই আছে, এর মানে আমাদের সিগন্যালের কোনো ইনফরমেশন চেঞ্জ হয় নাই। আমরা সিগন্যালটা জাস্ট একটু অ্যাম্পলিফাই আকারে পাচ্ছি। যখনই কোনো কারণে সিগন্যালটা ক্লিপ হয়ে যাবে বা কোনো জায়গা থেকে ডিস্টর্ট হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে সিগন্যালের ইনফরমেশনটা কিন্তু ব্রেক হয়ে গেছে, আমরা এক্সাক্ট সিগন্যালটা আর পাবো না। কিন্তু ধরেন কথার কথা গেইন, আমি তো চাচ্ছি যে গেইন আরো বেশি করব, যত বেশি গেইন হবে তত লাভ, এটা আমাদের মাথায় ধরেন আছে। তাহলে আমি কি করলাম, গেইন বানাই দিলাম 6। তাহলে লজিক অনুসারে এখন কি 318, মানে এটা -18 হয়ে যাবে না? বাট এরা বলবে যে না, মান কখনোই 15-র বেশি হইতে পারবে না, -15 হচ্ছে কম হইতে পারবে না। তার মানে এই যে সিগন্যালটা, যেটা এখানে -18 হওয়ার কথা ছিল, ধরেন এই যে এটা আমি এক হলুদ দিয়ে বোঝাই, তাহলে মান ধরেন এই দিক দিয়ে বাড়তেছে। এই যখনই -15 ক্রস করবে, মানে এ এখন -15.1 হইতে চাবে, এই ভিসিসি কি করবে, এই পুরো আউটপুটকে স্যাচুরেট করে দিবে। দেন এই পুরো অঞ্চলটুকু, এই অঞ্চলটা কেমন হওয়ার কথা ছিল, এই অঞ্চলটা হওয়ার কথা ছিল কিন্তু এমন, কিন্তু এই পুরো অঞ্চলটা এটা দেখেন এর নিচে চলে আসতেছে, বাট এরা কি করবে, ওর নিচে আসতে দেবে না। ফলে এই পুরো অঞ্চলটা এরকম সাইনোসয়েডাল হওয়ার পরিবর্তে স্যাচুরেট বা কনস্ট্যান্ট হয়ে যাবে। কিন্তু এরপরে তো আর কমতে কোনো সমস্যা নাই, কারণ এইটুকু তো ঠিকই -15-র উপরে আছে বা এদের ভেতরে আছে। ওকে, দেন আবার এদিকে পজিটিভ হইতে থাকবে, বাড়তে থাকবে মান। যেই 15-তে আসবে, আউটপুট এরকম হইতে চাচ্ছে, কিন্তু এই যে ভিসিসি আছে, এ বলতেছে যে না, আউটপুট যাইতে পারবে না। তো ও কি করে দেবে, আউটপুটকে এখানে স্যাচুরেট করে দেবে, দিয়ে আবার যেরকম সেরকম। তার মানে এক কথায় আউটপুট যতক্ষণ এদের ভেতরে থাকবে ততক্ষণ কোনো সমস্যা নাই, নর্মালি আমরা যেরকম পাই সেরকম পাবো। কিন্তু যখনই এটা ক্রস করতে চাইবে, তখনই আমাদের আউটপুটটা স্যাচুরেট হয়ে যাবে। তার মানে আমি চাইলেই 100 গুণ 200 গুণ আউটপুট পাবো না, আমাদের কিন্তু এই যে ফিক্স। আবার আমি তো চাইলে এখানে 500 ভোল্টেজ 600 ভোল্টেজ দিতে পারবো না, এটা তো ডিসি, এর তো একটা লিমিটেশন আছে। নর্মালি দেখা যায় 12 ভোল্ট 15 ভোল্ট এই টাইপই থাকে। ফলে কিছু কিছু ম্যাথে কি হয়, এটা দেওয়া থাকে না। তো আমরা তো ম্যাথ করতেছি, আমরা তো আর প্র্যাকটিক্যাল করতেছি না। তো যখন এটা দেওয়া থাকবে না, তখন আউটপুট যা আসবে তাই অ্যান্সার করবে, মানে ভিসিসি ইনফাইনাইট ধরে নিলাম, যা ইচ্ছা তাই আসতে পারে। কিন্তু যখনই এটা দেওয়া থাকবে, তখনই আমাদের খেয়াল রাখতে হবে যে এর ভেতরে থাকলে সমস্যা নাই। ধরেন আউটপুট গেইন এমন ভাবে হয়েছে যে আমাদের এইটা হয়েছে 10, মানে এটা -10 এটা +10, তাহলে দেখেন সাইনোসয়েডালের কিন্তু কোনো সমস্যা নাই, কারণ এটা তো 15 -15 ভেতরে আছে। এদের ভেতরে থাকলে ইনপুটের মতোই দেখতে হবে, ইনভার্ট হওয়ার কারণে উল্টা হয়ে যাবে জাস্ট। বাট যখনই 15-কে ক্রস করে উপরের দিকে যাইতে চাইবে, অথবা -15-কে ক্রস করে নিচের দিকে আসতে চাইবে, তখনই আমাদের অপেমের এই যে স্যাচুরেশন ভোল্টেজটা আছে, ওরা আউটপুটকে স্যাচুরেট করে দেবে। আচ্ছা, এই কথাটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই। ওকে। আচ্ছা, এবার একটু বলেন তো, গেইন 5, এইটা ধরলাম আমরা আমাদের একটা ম্যাথ, যে ম্যাথের গেইন 5, গেইন 5 কিভাবে বুঝবো?
ম্যাথ আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নাই, আমি জাস্ট আপাতত আপনাদের আইডিয়া দেওয়ার জন্যই করতেছি। এখানে সাইনোসয়েডাল না, ডিসি অ্যাপ্লাই করছি। ডিসি ধরেন, কথার কথা আমি ডিসি 5 ভোল্টেজ, এটাই স্যার। তাহলে এটা তো ভি নট, স্যার লিখিনি, এটা লিখে দিলাম ভি নট। তাহলে এখন ভি নট সমান কত লিখবো বলেন তো, ভি নট সমান কত ভোল্টেজ হবে? -18 ভোল্ট। মাইনাস 18 কেন? ভাই 15 হবে না, -15। -15 কেন? -15, 5 আর 5 গুণ করলে কত হয়? -20 হবে। 25, মানে -25, যেহেতু ইনভার্টিং এ দিচ্ছি তাহলে -25। আচ্ছা, -25 কি এই অপ-অ্যাম্পটা অ্যালাউ করবে? না ভাই। কখনোই অ্যালাউ করবে না। না, করবে না তাহলে ভাই, ও তাহলে 15-তে কত কাটে অ্যান্সার দেবে। করে দেবে? -15-তে এসে বলবে যে অ্যান্সার -15। যদি ওর ভেতরে হয়, ধরেন গেইন আমি দিলাম হচ্ছে কথার কথা 2, তাহলে আউটপুট কত আসতো? 10। -10। এই যে ইনভার্টিং। যাও, প্লাস মাইনাস ওইটা কোনো আচ্ছা। বিষয় না, ওইটা আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত এতটুকু শিখে রাখেন যে আমাদের যদি আউটপুট এদের ভেতরে থাকে তাহলে যা আসবে তাই, যদি এদেরকে ক্রস করে যায় কোনো কারণে তাহলে আমাদের স্যাচুরেট হবে আউটপুট, এই কনসেপ্টটা মাথায় রাখেন। কারণ এটা খুবই একটা ঝামেলার জিনিস। বেশিরভাগ ম্যাথে আপনারা বই কোশ্চেন ব্যাংক পড়েন, দেখবেন বেশিরভাগ ম্যাথে এটা দেওয়া থাকে না, ফলে যা আসে তাই আমরা অ্যান্সার করি। কিন্তু মাঝে মাঝে বুয়েট কিন্তু আবার এটা একটু চাল চালিয়ে দেয়। সেটা কি করে? এটা দিয়ে দেয়, ওই যে অভ্যাস আছে, ধরেন 100টা ম্যাথের ভিতরে 90টা ম্যাথে এটা দেওয়া নাই, ফলে যা আসছে তাই অ্যান্সার করে দিছে। কিন্তু ওই যে ধরেন একটা ম্যাথে দিয়ে দিছে, তখন কিন্তু ধরেন অ্যান্সার আপনি করে দিবেন -25, ওটা কিন্তু ভুল হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা অপামের একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখলাম, যে স্যাচুরেশন ভোল্টেজের বিষয়টা কি। এই জিনিসটা ওপেন লুপ গেইন অথবা ক্লোজ লুপ গেইন দুই ক্ষেত্রেই সত্য, যে আমাদের আউটপুটটা কখনোই স্যাচুরেশনের বাইরে যাবে না। এটা আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকেও দেখতে পাবো। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভটা আপনারা বইতেও পাবেন। আবার আমি যে পিডিএফটা শেয়ার করছি, মানে আমার হ্যান্ড নোট, ওইটা বই থেকেই মোটামুটি হচ্ছে নোট করা আছে, ওইখানেও দেখতে পাবেন যে এরকম একটা আছে, যে আমার এই দিকে ধরেন আমরা একটা অ্যাপ্লাই করতেছি, আর এটা হচ্ছে আমাদের ধরেন কথার কথা আউটপুট। তো এর মান বাড়ার সাথে সাথে আউটপুটের মান বাড়তেছে, বাড়তে বাড়তে যখনই আমাদের এই আউটপুটের মান ভিসিসি ক্রস করার ট্রাই করতেছে, তখনই আমাদের আউটপুটটা কি হয়ে যাচ্ছে? স্যাচুরেট হয়ে যাচ্ছে। আবার এইদিকে কমতেছে কমতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই মানটা -ভিসিসি ক্রস করার ট্রাই করতেছে, তখনই আমাদের আউটপুটটা স্যাচুরেট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই যে রিজিয়নটা, এই রিজিয়নকে বলে হচ্ছে লিনিয়ার রিজিয়ন। লিনিয়ার কেন? কারণ ইনপুটের সাথে আউটপুট সমানুপাতিক আকারে দেখেন চেঞ্জ হচ্ছে, বা সম্পর্ক আছে। যেমন এইটার জন্য দেখেন মান যা, এইটার জন্য মান তা না, এবং এটা কি সরল রেখার অংশ, তার মানে সম্পর্ক কি লিনিয়ার। কিন্তু একটু খেয়াল করেন, এখানে ভিডির মান যা, এখানে কি ভিডির মান তাই? আমরা স্থানাঙ্ক থেকে কি জানি? এক্স অ্যাক্সিস বরাবর যত রাইট সাইডে যাব মান বাড়তে থাকবে, তাহলে না নিশ্চয় ভাইয়া। ধরেন এটা যদি 3 হয়, এটা কথার কথা 10। কিন্তু দেখেন, 3-এর জন্য আউটপুট যা, 10-এর জন্য আউটপুট তাই। তার মানে এই রিজিয়নে আউটপুট কি ইনপুটের উপর আর ডিপেন্ড করতেছে? ডিপেন্ড করতেছে না। এই কারণে প্র্যাকটিক্যালি অপ-অ্যাম্প সার্কিটটা এমন ভাবে ডিজাইন করা হয় যেন তারা এই লিনিয়ার রিজিয়নের ভেতরে থাকে। কারণ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, লিনিয়ার রিজন যখনই ক্রস করে তখন আমাদের সিগন্যালটা এরকম স্যাচুরেট হয়ে যায়। তো সিগন্যাল যদি স্যাচুরেট হয়, আমি বললাম কি, সিগন্যালের কোনো একটা জায়গায় যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায়, আমাদের সিগন্যালের ইনফরমেশনটা কিন্তু বাদ চলে যাবে। ফলে চেষ্টা করা হয় যেন এই লিনিয়ার রিজিয়নের ভেতরে থাকে। সেটা কিভাবে করা হয়? সার্কিটে রেজিস্টরের মান চেঞ্জ করে করে। তো আমাদের জরুরি না যে কোন রিজিয়নে থাকবে, আমরা তো প্র্যাকটিক্যাল করতেছি না, প্রশ্নে যে রিজিয়ন দেবে আমরা ওই রিজিয়ন দিয়ে অ্যান্সার করে দেবো, কাহিনী শেষ। তবে মনে রাখতে হবে এই রিজিয়নের ভেতরেই আউটপুটটা ইনপুটের উপর ডিপেন্ড করবে,
এরপরে আউটপুটের মান আর ইনপুটের উপর ডিপেন্ড করবে না, কনস্ট্যান্ট স্যাচুরেশন ভোল্টেজ হয়ে যাবে। ওকে, এবার আমরা বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি আইডিয়াল অপ অ্যাম্প শিখবো, বাট তার আগে একটু নন আইডিয়ালটাও আমাদের একটু দেখে রাখতে হবে, সেটা আগে করি। তাহলে আমরা প্রথমে শিখবো হচ্ছে নন আইডিয়াল, দেন পুরো ইয়েটাই আমরা আইডিয়াল অপ অ্যাম্প দিয়েই শিখবো। এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। নন আইডিয়ালের বিষয় হচ্ছে এই যে আমাদের মাইনাস আর প্লাস, এইখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, যেটাকে আমরা বলতেছি ইনপুট রেজিস্ট্যান্স। আমি মাইনাস প্লাসটা বাইরে বের করে দিই, এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে প্লাস। তাহলে কি বললাম, এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। আইডিয়ালি এটা অনেক হাই হয়, বাট আমরা হচ্ছে যেহেতু নন আইডিয়ালের কথা বলতেছি, এটা বলতেছি নন আইডিয়াল। তাহলে এটার একটা মান থাকবে, মেগা ওহম হোক কিন্তু একটা মান থাকবে। আর এই যে আউটপুট, আমরা এতদিন কিন্তু ডিসি সার্কিটে করে আসছিলাম যে ডিপেন্ডেন্ট সোর্স ডিপেন্ডেন্ট সোর্স, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স অ্যাকচুয়ালি কি জিনিস সেটা আমরা আসলে দেখি না, এই যে আজকে একটু টের পাবো। এই অপ অ্যাম্প অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের কাজটা করে। অর্থাৎ এই আউটপুট, এইখানে আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স থাকে, এইটাকে আমরা বলতেছি আউটপুট রেজিস্ট্যান্স R0। আর এই যে ডিপেন্ডেন্ট সোর্স, তো আমরা দেখেন ডিসি সার্কিটে করে আসছিলাম, ডিপেন্ডেন্ট সোর্স যেখানেই থাকে ও নিশ্চয় সার্কিটের কোনো না কোনো একটা জায়গার ভ্যালুর উপর ডিপেন্ড করে। ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু চার প্রকার ছিল, একটা ছিল ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো এই যে অপএম্প এর ক্ষেত্রে যেটা হয়, এ হচ্ছে একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তার মানে এ সার্কিটের অন্য কোনো একটা রেজিস্টরের ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, এই যে এইটার উপর ডিপেন্ড করতেছে। এই দুই মাথার ভোল্টেজকে আমরা চিনে থাকি হচ্ছে ভিডি হিসাবে। এই যে রেজিস্টরের এই দুই মাথার ভোল্টেজ, এটা প্লাস এটা মাইনাস, এই দুই মাথার ভোল্টেজকে আমরা বলতেছি ভিডি। আর এই যে সোর্স, এই সোর্সটা হচ্ছে এ ভিডি। এই এটা সার্কিটে বলা থাকবে যে আমাদের অপ অ্যাম্পের জন্য এই গেইনটা আসলে কত। দেখেন আর আই কে বলতেছি ইনপুট রেজিস্ট্যান্স, R0 কে বলতেছি আউটপুট রেজিস্ট্যান্স। তার মানে একটা অপ অ্যাম্প যেখানে থাকবে, এই অপ অ্যাম্পের পরিবর্তে আমরা এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা বসাই দিব এবং ম্যাথ করব। এটাকে বলতেছি ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে একটা অপ অ্যাম্পের পরিবর্তে কি বসাবো সেটা। নন আইডিয়ালের জন্য এটা। আইডিয়ালের ক্ষেত্রে কি হয়, আইডিয়ালের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট, আউটপুট রেজিস্ট্যান্স জিরো। ইনপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট, আউটপুট রেজিস্ট্যান্স জিরো। আচ্ছা, ইনফাইনাইট মানে কি বলেন তো? কোনো কিছু রেজিস্ট্যান্স ইনফাইনাইট বলতে ওপেন। কি বোঝায়? ওপেন বোঝায়। আর জিরো বলতে শর্ট বোঝায়। শর্ট। তার মানে এক কথায় আমরা এইখানে কোনো রেজিস্ট্যান্স বসাবো না যখন আইডিয়াল করব, আর এইখানে হচ্ছে আমরা কোনো রেজিস্ট্যান্স দিব না, মানে এক কথায় শর্ট করে দেবো, এই পাথটা শর্ট করে দেবো। যখনই আইডিয়ালি এটা ওপেন ধরা হয়, এই ব্রাঞ্চে দেখেন আর কোনো কারেন্ট চলতেছে না। মানে এই যে দেখেন এর ভিতর কারেন্ট চলবে কিভাবে, এর ভিতর কারেন্ট চলবে এই দুই মাথার ভিতর একটা নিশ্চয় ভোল্টেজ ডিফারেন্স থাকবে, রাইট? কোন রেজিস্টরের দুই মাথার ভিতরে ভোল্টেজ ডিফারেন্স থাকলেই তো কারেন্ট চলবে। এখন এটা যদি ওপেন হয়ে যায়, তাহলে এর ভিতরে আর কারেন্ট চলার কোনো জায়গা নাই, কারণ ওপেন পাথ, ওপেন পাথে তো আর কারেন্ট চলে না। এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা টার্ম আনি, যে টার্মটাকে বলে হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। ভার্চুয়াল গ্রাউন্ড মানে কি? ভার্চুয়াল গ্রাউন্ড মানে যেহেতু এদের ভেতরে কোনো কারেন্ট চলতেছে না, ওপেন সার্কিট, ফলে আমরা মনে মনে ধরে নেই যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের পটেনশিয়াল কোনো ডিফারেন্স নাই, অথবা
ভোল্টেজ সেম, তারপর এখানেও যত ভোল্টেজ আছে এখানেও তত ভোল্টেজ আছে, এদের ভিতরে কিন্তু কোনো কানেকশন নাই, এই যে ওপেন। এই জন্য এটার নাম হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড, অ্যাকচুয়ালি না। এটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড অথবা ভার্চুয়াল শর্ট বলা যাইতে পারে, একই কথা। তাহলে এই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করব কখন? আইডিয়াল অপ অ্যাম্পের জন্য। নন আইডিয়ালে তো আর ওইটা করার উপায় নাই, কারণ এই মানটা তো ইনফাইনাইট না। মেগা ওহম হইলেও কিন্তু একটা আছে। এইটার ধরেন একটা নাম দিলাম, আচ্ছা এটার নাম দিলাম আই মাইনাস, এটার নাম দিলাম আই প্লাস। তাহলে আইডিয়াল অপ এর জন্য এই যে আই মাইনাস, এটাও কত, জিরো, কারণ এটা ওপেন হয়ে গেলে তো আর কোনো কারেন্ট চলার জায়গা নাই। আর এই যে আই প্লাস, এটা হচ্ছে যে এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা প্রশ্নে থাকবে না। এগুলো আমাদের বাই ডিফল্ট জানা থাকতে হবে, যে একটা অপ এম্প মানেই এই জিনিসগুলো আমরা জানি। আইডিয়াল অবশ্যই, আর নন আইডিয়াল তো বলেই দিলাম যে এই কাহিনী দেখার সাথে সাথে এইভাবে আঁকাই দিবে। আর যখন আইডিয়াল হবে তখন এই পয়েন্ট গুলা কিন্তু আমাদের জানতে হবে। আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে এই ভোল্টেজের ধরেন নাম দিলাম কথার কথা ভি প্লাস, এটার নাম দিলাম ভি মাইনাস, এটা যে কোনো কিছু হতে পারে, ভিপি, ভিএন, ভিএ, ভিবি, যা ইচ্ছা তাই হতে পারে, আপাতত চেনার জন্য আমি এইভাবে দিলাম। তাহলে কি ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটাই কি হবে, তখন আমরা এই যে বলবো যে ভি প্লাস এবং ভি মাইনাসের ভোল্টেজ হচ্ছে সেম। আর একটা জিনিস সুন্দরভাবে লিখে রাখেন, এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট আমরা অবশ্যই আইডিয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু তখনই কেবলমাত্র অ্যাপ্লাই হবে যখন নেগেটিভ ফিডব্যাক থাকবে। অপেমে নর্মালি পজিটিভ ফিডব্যাক দেওয়া হয় না, ওর কিছু প্রবলেম আছে। ওই প্রবলেম গুলো আমার নোটে সুন্দর করে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। আপাতত আমাদের নেগেটিভ ফিডব্যাকটাই লাগবে, নেগেটিভ ফিডব্যাক দেখলেই চলবে। আচ্ছা, মোটামুটি ইকুইভ্যালেন্ট সার্কিট বা কনসেপ্ট গুলো সবাই বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আমরা একটু ম্যাথ দেখা শুরু করি। আমরা একটু নন আইডিয়াল টুকটাক দেখবো, দেন আমরা আইডিয়ালে যাব। নন আইডিয়াল খুব বেশি করার দরকার নাই, এই সাদিকুতে দুই একটা আছে, এই করলেই মোটামুটি ওকে, এর বাইরে আসলে লাগবে না। এটা হচ্ছে আমাদের একটা নন আইডিয়াল অপ অ্যাম্প, এই যে 741 অপ অ্যাম্প বলে দিছে। ওপেন লুপ ভোল্টেজ গেইন এত, এই যে ওপেন লুপ ভোল্টেজ গেইন কোনটা, এই যেখানে এ দিছিলাম ওইটা হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ গেইন এত। এই যে এখানে কিন্তু আমাদের এই যে ফিডব্যাক দেওয়া আছে, এই যে নেগেটিভ টার্মিনালটা আউটপুট আর ইনপুটের ভিতরে ফিডব্যাক হিসাবে ইউজ করছে, এটাকে বলতেছি নেগেটিভ ফিডব্যাক। এখানে আমাদের পজিটিভ টার্মিনালটা গ্রাউন্ড করা আছে, ভিএস দেওয়া আছে। ইনপুট ইম্পিডেন্স দেখেন অনেক হাই, মেগা ওহম রিলেটেড, মানে মেগা ওহম রেঞ্জের, আর আউটপুটটা খুবই লো। এটা হচ্ছে অপ এর বৈশিষ্ট্য, যে ইনপুট অনেক হাই হবে, ইনপুট রেজিস্ট্যান্স, আর আউটপুট রেজিস্ট্যান্স লো। আইডিয়ালি এটা ইনফাইনাইট, এটা জিরো হবে। দ্য অপ এম ইজ ইউজড ইন দ্য সার্কিট এত, দ্য ক্লোজড লুপ গেইন, মানে এই যে লুপটা যে ক্লোজ করলাম আমরা রেজিস্টর দিয়ে, এই সময় আসলে গেইনটা কত সেটা আমাকে বের করে দেখাইতে হবে, যখন ভিএস এর মান হচ্ছে 2 ভোল্টেজ। তাহলে আমরা সার্কিটটা একটু আঁকাই, মানে এটা ওই যে বললাম, যেহেতু নন আইডিয়াল তাহলে ইকুইভ্যালেন্ট আঁকাইতে হবে। আইডিয়ালের জন্য ইকুইভ্যালেন্ট আঁকানোর দরকার নাই, আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। নন আইডিয়ালের জন্য একটু ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতে হবে। তাহলে শুরু করি। এই যে এটা হচ্ছে আমাদের কত ভোল্টেজ, 2 ভোল্টেজ। তাহলে আমরা এখানে একটা 2 ভোল্টেজ নিলাম, এই গ্রাউন্ড আছে, ওকে। পয়েন্ট গুলা খেয়াল করবেন, এই যে আমরা কিন্তু এই পয়েন্টে আছি। এই পয়েন্ট আর এই পয়েন্ট বলতে যে মাইনাস আর প্লাস বুঝাচ্ছি, তো কিছুক্ষণ আগে দেখলাম মাইনাস আর প্লাসের ভিতরে কি একটা রেজিস্টর থাকে না? অপেম আর আমি আর এত সুন্দর করে দেখাচ্ছি না, এটা একটু কল্পনা করে নেন। এদের মাঝখানে একটা রেজিস্টর থাকে, যেটাকে আমরা ইনপুট রেজিস্ট্যান্স বলতেছি।
সেটা ওই যে এসে গ্রাউন্ডে কানেক্ট হচ্ছে, এটা সেই গ্রাউন্ড। আর এই পয়েন্ট থেকে একটা রেজিস্টর গেছে ফিডব্যাকে, এই যে এটা সেই আউটপুট, এই যে আউটপুটের এই মাথা। আর আউটপুটের আর একটা মাথা কই আছে, গ্রাউন্ডে কানেক্ট হয়েছে, তাহলে এর মাঝখানে আউটপুট আছে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই যে অপেমের যে আউটপুটে এই যে নোড, এই নোডের সাথে এই ব্রাঞ্চটা আছে, তাহলে ওই ব্রাঞ্চটা আঁকাই ফেলি। দেখেন এটা সেই নোড, তাহলে কিভাবে আঁকাবো, দিলাম এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, এটা প্লাস, এটা মাইনাস, আর এটা হচ্ছে সেই এ ভিডি। ভিডি কি জিনিস, এই যে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস, নিচেরটা প্লাস, এটা হবে প্লাস, আর এটা হচ্ছে সেই ভিডি। এটা কত ওহম, এটা 2 মেগা ওহম। এটা হচ্ছে আচ্ছা, সবগুলোকে তো একই ইউনিট রাখতে হবে, এরা কিলো এ মেগা, ঝামেলা হবে, তাহলে এটাকে আমরা একবারে কিলো বানাই ফেলি। মেগা থেকে কিলো করতে কে 1000 দ্বারা গুণ করে দিতে হয়, তাহলে এটা 2000 কে, 10 কে। ওহমটা আপনারা লিখে নিন, আমি আর অত লিখতেছি না। এটা হচ্ছে 50 ওহম, তার মানে 0.05 কে। আর এটা হচ্ছে এই যে প্রশ্নে বলে দিছে 2 ভোল্টেজ। বলেন তো এটা কি আমাদের সিম্পল একটা ডিসি সার্কিট হয়ে গেল না? আমরা এখন চাইলে নোডাল দিয়েও করতে পারি, আবার যদি মনে করি মেশ করব তাও করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা নোডাল দিয়েই করি, এখানে আমার মনে হচ্ছে নোডাল দিয়ে করাটা ইজি। এটার নাম কত হবে, এ ইন্টু ভিডি। তো এ হচ্ছে এই যে 2 × 10⁵, তার মানে এইটা হচ্ছে 2 × 10⁵ ভিডি। দেখেন এটা যদি গ্রাউন্ড হয়, তাহলে এটা নিশ্চয় কত, 0 ভোল্টেজ। এই নোডের ভোল্টেজ কত কে বলতে পারবেন? কত, এই যে জিরো, কোন একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট যখন যেতে হয়, এইখানকার ভোল্টেজ থেকে এই চিহ্নটা ধরতে হয়, তাহলে 0 - ভিডি, এই পয়েন্টের ভোল্টেজ হবে, অথবা 2 পয়েন্টের বিভব পার্থক্য দিয়েও করা যায়, যার যেভাবে সুবিধা। মানে এখানে ধরলে কিরকম হতো, 0 - এই যে আননোন পয়েন্টের ভোল্টেজ সমান ভিডি, কারণ প্লাস টু মাইনাস বিয়োগ করতে হয়, তাহলে এক্স সমান কত হবে, -ভিডি। তো এগুলো একটু শর্ট যাওয়ার ট্রাই করতে হবে যাতে টাইম কম লাগে। তাহলে এই নোডের ভোল্টেজ হবে হচ্ছে -ভিডি। বাস, আমাদের যেহেতু নোডাল করব, নোড মার্ক করা শেষ। এখন এইখানে একটা নোডাল অ্যাপ্লাই করে দিলেই দেখেন কাহিনী শেষ। এই যে এখানকার দেখেন একটা কারেন্ট আসতেছে, সেটা হচ্ছে আই, যদিও, ও আচ্ছা, কারেন্ট আইও বের করতে হবে। আইটা কত, এই যে এখান থেকে এখানে যে কারেন্টটা আসতেছে, মানে যে এই কারেন্টের নাম হচ্ছে আই। সমস্যা নেই, তা এইখানে আমরা নোডাল অ্যাপ্লাই করব একবারেই, কিন্তু দেখেন কেসিএল অ্যাপ্লাই করলেই কাজ শেষ। তাহলে -ভিডি -2 /10, তারপর এখানে -ভিডি /2000, দেন -ভিডি মাইনাস এত এই দুজনের যোগফল। এটা কিন্তু আমি জাস্ট ডিসি সার্কিটের কনসেপ্ট অ্যাপ্লাই করতেছি, আর কোনো কিছু না কিন্তু। এটা করলে কোথায় 20 + 0.05, দেখেন তো, একটা ইকুয়েশন, একটাই আননোন, জাস্ট ক্যালকুলেটরে তুলে দিলেই আমাদের কিন্তু ভিডির ভ্যালু চলে আসবে। ভিডি পাইলে ভি নটটাও আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা নর্মাল মোড করে নিলাম, -x - 2 /10, -x / 2000,
তো এখানে মাইনাস এক্স মাইনাস এই যে 2 × 10⁵ যাবে আসলে, ডিভাইডেড বাই 20 + 0.05 ইকুয়াল 0। তাহলে আসতেছে -2.004969 × 10⁻⁵ এত। আই কত হবে? এই যে এই কারেন্টটাই আই, কারণ এই যে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বিয়োগ করে এটা দ্বারা ভাগ করে দিলে আই পাওয়া যাবে। মানে যে এইটা অ্যাকচুয়ালি আই, এক্স এ সেভ হয়ে আছে, আমরা এক্স ই বসাই দিব। এক্স -2 × 10⁵ এক্স ডিভাইডেড বাই 20 + 0.05। 50, 1 2 3, ঠিক আছে। মানে দেখেন এই যে এত, এত কি মিলি অ্যাম্পিয়ার, কারণ এই যে আমরা এটা কি কিলো ওহম বসাচ্ছি, তাহলে 0.19999, আমরা চাইলে কিন্তু 0.2 মিলি অ্যাম্পিয়ার লিখে দিতে পারি, তাহলে আই আসতেছে 0.2 মিলি অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর একটা কি বের করা লাগবে? আর একটা বের করা লাগবে ক্লোজ লুপ ভোল্টেজ গেইন, মানে ভি নট ডিভাইডেড বাই ভিএস। তো ভিএস তো 2 ভোল্টেজ, এটা আমরা জানি, তাহলে ভি নটটাকে বের করে ফেলি। খেয়াল করে দেখেন ভি নট কিভাবে বের করব। এইখানে কিন্তু আমাদের একটা লুপ চালাই দিলেই ভি নট ইজিলি বের হয়ে যাবে। তাহলে কত? মাইনাস মাইনাস কি করলে ভি নট, মানে এই যে, আচ্ছা মাইনাস না, আমি লিখি তাহলে বিষয়টা ভালো বোঝা যাবে। -2 × 10⁵ ভিডি, দেন -0.05 প্লাস ভি নট সমান 0। তাহলে এরা সমানের ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তার মানে ভি নট সমান কত হবে? 2 × 10⁵ ভিডি প্লাস 0.05 আই। এই মান দুইটা কিন্তু আমাদের অলরেডি জানা আছে। এটা আই, এই যে এটা আমরা যোগ করে দেবো। 2 × 10⁵ ইন্টু ভিডি মেবি আমাদের এক্স এ সেভ হয়ে আসছিল না, তাহলে -3.999, মানে এটা আমরা অলমোস্ট -4 ভোল্ট বসাই দিতে পারি। তাহলে গেইন কত হবে? ভি নট বাই ভিএস -4, আর ওখানে ছিল 2, তাহলে -2। এটা কিন্তু আবার একক হবে না, কারণ দুইটাই ভোল্টেজ, এটা ইউনিটলেস। আমি বলেন, এটা কি বুঝতে পারছেন? ভাই এটা বের করলেন ওপেন লুপ, এখন ওপেন লুপ আর ক্লোজ লুপ বলতে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? না না, এটা ওপেন লুপ কেন, ক্লোজ লুপ তো। এই যে ইনপুট আর আউটপুটকে যে এটা দ্বারা কি ক্লোজ করে দিছি না। ও জি ভাই। ওপেন লুপ ক্লোজ লুপ কি, এ দেখেন এটা একটা ওপেন, এর বলেন তো এর কি এই লুপ ক্লোজ করা আছে? এই যে এই টার্মিনাল, এই টার্মিনাল, এদের মাঝখানে কি কিছু দেওয়া আছে, কোনো রেজিস্টর বা কোনো কিছু দেওয়া আছে? না না, ক্লোজ নাই। ওপেন। তো এই অবস্থায় না ভাই, কোনো বলতেছে এর ফিডব্যাক টিডব্যাক এর কিছু নাই, জি গেইন জি। হচ্ছে 2 × 10⁵। কথা বুঝছেন? এই অবস্থায়, জি কিন্তু এই অবস্থায় তো এটা থাকবে না, গেইন জি। কমে যাবে না। ক্লোজ লুপ গেইন নর্মালি অনেক কম হয়, কারণ ওই যে বললাম ক্লোজ লুপের ঝামেলা কি, স্যাচুরেশন ভোল্টেজ টোল্টেজ আছে, জি ভাই নর্মালি ওর আসলে গেইন অত বেশি থাকবে না। আর এই মেইনলি ওপেন লুপ গেইনটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। ওপেন লুপ গেইন হচ্ছে একটা অপেমের, বলা যাইতে পারে ইন্টারনাল একটা বৈশিষ্ট্য টাইপ জিনিস। কিন্তু ক্লোজ লুপ গেইন, এই যে এই ম্যাথের জন্য ক্লোজ লুপ গেইন আসছে -2,
এই রেজিস্টরের মান চেঞ্জ করে দিলেই দেখা যাবে যে এই মান চেঞ্জ হয়ে গেছে। তার মানে ক্লোজ লুপ গেইনটা কিন্তু রেজিস্টর বা অপেমের যে আমরা ইনপুট বা ফিডব্যাক অথবা অন্যান্য জায়গায় যে রেজিস্টর দিচ্ছি এদের মানের উপর ডিপেন্ড করবে। কিন্তু ওপেন লুপ গেইনটা হচ্ছে বের করার কোনো জিনিস না। এইটা যে ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে ও বলে দেবে যে আমার এই অপামের ওপেন লুপ গেইন হচ্ছে এত, যেমন দেখেন এই প্রশ্নে বলে দিছে যে এটা হচ্ছে এত। আমাদের বের করার কোনো উপায় নাই যে এই যে 2 × 10⁵ এটা বের করার উপায় নাই, আমরা ক্লোজ লুপ গেইনটা বের করতে পারবো। আচ্ছা, এটা কি ক্লিয়ার? এক মিনিট, আমি একটু অ্যান্সারটা দেখি ঠিক আছে কিনা। যাই হোক, বইতে হচ্ছে এই ভ্যালুগুলো এক্সাক্ট দেখাইছে। আমি একটা কাজ করি, এক মিনিট আমি একটু আইডিয়াল জিনিসটা দেখি। এক্সাক্ট দেখানোর একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে হুম বুঝতে পারছি এই কারণে এক্সাক্টটা করেন, মানে অ্যাপ্রক্সিমেটটা করেন অ্যাকচুয়ালি। এইটার আইডিয়ালের জন্য গেইন এরকম আসে, যেহেতু নন আইডিয়াল মান কিছুটা কম বেশি আসবে। আর আমাদের কিন্তু অলরেডি আসছিল কম বেশি। তাহলে নন আইডিয়ালে একটা কাজ করে, নন আইডিয়ালে ইয়ে দেখানোর দরকার নাই, মানে দশমিকের পরের ভ্যালুগুলোকে এই কাউন্ট লেভেল আমি আমি 15 মিনিট পরে বানানোর কল দিই। দরকার নাই। একটু পরে কল দিই, আমার অনলাইনে ক্লাস চলছে। আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? মানে এই যে এটাকে আমরা 0.2 বানাই দিছি না, এটা ঠিক আছে, 0.2 বানানোর লজিকটা ঠিক আছে। বাট নন আইডিয়াল আর আইডিয়ালের ভ্যালু যে একটু কম বেশি, এটা বোঝানোর জন্য হলেও আমাদেরকে এটা দেখাতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে নন আইডিয়াল আর আইডিয়ালের মান খুব কাছাকাছি। ফলে আমরা চাইলে আইডিয়াল ইউজ করতে পারবো। যেমন দেখেন, 0 পয়েন্টে যে এরকম আসতেছে, আইডিয়ালের জন্য এটা আসতো 0.2। তো যেহেতু আমরা 0.2 বসাই দিচ্ছি, তাহলে তো পার্থক্যটা বোঝা যাবে না। তো আমরা এটাই বসাই 0.1, এই 4টা 9 বসাই দিলেই ওকে। আর এটা কত আসছিল? এক মিনিট। এটা -4 আসে নাই, এটা আসছিল হচ্ছে আমাদের এই যে -3.4টা 9, 4 বসাই দিই, 4টা 9 4। আর এটা তাহলে কত আসছিল?
-1.497। আইডিয়ালি আমরা দেখতে পাবো এই যে এই ভ্যালুগুলো, এটা চলে আসবে -4, এটা -2 চলে আসবে, এটা 0.2 চলে আসবে, তাহলে কি খুব কাছাকাছি না? এই কারণে বলা হয়ে থাকে যে যেহেতু আমরা যদি কোনো একটা অপ্যাম্পকে নন আইডিয়ালি ভাবি, এইটা আর আইডিয়ালের ভিতরে খুব বেশি পার্থক্য নাই, কিন্তু দেখেন এটা নন আইডিয়াল অপ্যাম্প ক্যালকুলেশন করা কতটা জটিল, সার্কিট ড্র করা লাগতেছে, এরকম এত ঝামেলা করা লাগতেছে, দেন আমরা অ্যান্সার পাচ্ছি। যে অ্যান্সারটা আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি এই জিনিসকে -2 লিখতে কোনো সমস্যা নাই, এটাকে -4 লিখতে সমস্যা নাই, এটাকে -0.2 লিখতে কোনো সমস্যা নাই, বাট ক্যালকুলেশন জটিল। এই কারণে আমরা অপ্যামের ক্ষেত্রে কি করে থাকি, আমরা অপ্যামের ক্ষেত্রে আইডিয়াল কল্পনা করে ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশনটা আমাদের খুব ইজি হয়, কিন্তু অ্যান্সার কিন্তু কাছাকাছি আসে। এবার আমরা এই ম্যাথটাই নন আইডিয়ালি চিন্তা করে ক্যালকুলেশন করি, দেখেন কত সহজ হবে। সরি, আইডিয়ালি চিন্তা করলে, এতক্ষণ তো নন আইডিয়ালি করলাম। ওকে, যখনই নন আইডিয়ালের কথা আসবে তখন কয়েকটা জিনিস আমরা ইগনোর করব। নাম্বার ওয়ান, তখন আমাদের ইনপুট রেজিস্ট্যান্সকে আমরা ইনফাইনাইট ধরবো, আউটপুটকে জিরো ধরবো, ওপেন লুপ গেইন আমাদের জানার দরকার নাই। এন্ড আমরা যে অপ্যাম্পটা আছে, ইকুইভ্যালেন্ট কোনো সার্কিট আঁকানো লাগবে না, কিছু জিনিস আমরা জানি, ওইগুলো এবার অ্যাপ্লাই করা শুরু করবো। নাম্বার ওয়ান, এইটা হচ্ছে নন ইন সরি ইনভার্টিং টার্মিনাল, এর ভেতরে কোনো কারেন্ট যায় না, এটা আমরা কিছুক্ষণ আগেই শিখলাম, এর ভেতরে কোনো কারেন্ট যায় না, এই নোড আর এই নোড ভার্চুয়ালি শর্ট, মানে এই নোডের ভোল্টেজ যা, এই নোডের ভোল্টেজ তাই। দেখেন এই নোডটা কি গ্রাউন্ডেড না, তার মানে এটা হচ্ছে জিরো ভোল্টেজ, ফলে এই নোডটাও হয়ে যাবে জিরো ভোল্টেজ। এই কনসেপ্ট গুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর কিন্তু কোনো কিছু জানার দরকার নাই, এটা প্রশ্নেই দেওয়া আছে 2 ভোল্টেজ, ফলে এইখানে আমরা নোডাল অ্যাপ্লাই করে দিলেই কাজ শেষ। অ্যাপ্লাই করেন, এই যে এটা কিন্তু জিরো, তাহলে 0 - 2 /10 প্লাস 0 - V0, কারণ এটা যদি গ্রাউন্ডেড হয় এই নোডের ভোল্টেজটা হবে V0, /20 ইকুয়াল 0। ক্যালকুলেশন করার সাথে সাথে দেখেন V0 চলে আসবে, দেখেন আগেরটা থেকে কতটা সহজ, এক লাইনে হয়ে যাচ্ছে, এবং খুব ঝুট ঝামেলাও নাই, সার্কিট আঁকারও কোনো দরকার পড়ে নাই। দেখেন একবারে কিন্তু -4 ভোল্ট, আগেরবার কিন্তু -3.999 আসছিল, এটা চলে আসলো -4 ভোল্টেজ। তাহলে V0/VS কত হবে? -4/2, এই যে -2 যেটা আসছিল -1.999, মানে 4টা 9 আর কি। সেম আই এর মানটা বের করি, আই সমান কত? দুই মাথার বিভব পার্থক্য ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তো এটা কত? 0 - V0, মানে 0 - 4 /20, দেখেন মানে 4/20। ওই যে যেটা বলছিলাম 0.2 মিলি অ্যাম্পিয়ার। এই কারণে আমরা সব সময় আইডিয়াল অপ্যাম্প ধরে ম্যাথ করি, কারণ আইডিয়াল অপ্যাম্পের মান এবং নন আইডিয়ালের মান খুবই কাছাকাছি, বাট এইটা খুবই ইজি, খুব সহজেই ম্যাথ করে ফেলা যায়। আচ্ছা, এই যে এই অ্যাম্পলিফায়ারটা আমরা দেখতে পাচ্ছি, এই কনফিগারেশনকে বলে হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কেন? কারণ এর যে ইনপুট সেটা ইনভার্টিং টার্মিনালে দেওয়া হয়েছে, আর নন ইনভার্টিংটা গ্রাউন্ডেড, এর উল্টা হলে সেটাকে বলে হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, সরি অ্যাম্পলিফায়ার। এইটার জন্য একটা শর্টকাট সূত্র বইতে আপনারা দেখতে পাবেন, যদিও আমি নর্মালি কখনোই শর্টকাট ইউজ করি না, সবচেয়ে ভালো হচ্ছে নোডাল, কারণ এখানে মুখস্থর কোনো কিছু লাগে না, বাট আমরা চাইলে শর্টকাট করতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে শর্টকাটটা আসলে লাগে,
এই জন্য একটু শিখে রাখা ভালো। এইটার ধরেন নাম দিলাম আর আই, এটা ফিডব্যাক, এর নাম দিলাম আর এফ। এইখানে যদি আমরা নোডাল অ্যাপ্লাই করি দেখেন কি আসে, 0 মাইনাস এটাকে আমরা ভি ইন বা ইনপুট যেহেতু আমরা ভি আই দিয়ে প্রকাশ করলাম, ডিভাইডেড বাই আর আই, মানে এইটাকেই জাস্ট একটু ভ্যারিয়েবল রূপে প্রকাশ করতেছি। আর এটা হচ্ছে 0 মাইনাস ভি নট ডিভাইডেড বাই আর এফ ইকুয়াল 0। এটাকে একটু সাজাই, মানে আমরা আর আই ইন্টু আর এফ দ্বারা গুণ করে দিই। তাহলে এখানে যদি আর আই আর এফ দ্বারা গুণ করি, এটা থাকতেছে কত, ভি আই আর এফ মাইনাস আর আই ভি নট সমান 0। তাহলে একটাকে সমানের ওই পাশে পাঠাই দিই, যেহেতু আউটপুটের মান বের করতে চাই। এটা সমান কত দাঁড়াবে, এই যে দেখেন ভি নট সমান মাইনাস আর এফ আর আই ইন্টু ভি আই। খেয়াল করে দেখেন আউটপুট সমান কিছু একটা গুণ ভি আই, আর এই কিছু একটাকেই তো আমরা কি হিসাবে চিনি, ক্লোজ লুপ গেইন। খেয়াল করে দেখছেন, ইজিলি কিন্তু আমরা ক্লোজ লুপ গেইন এটা দিয়ে বের করে ফেলতে পারবো। -20 ডিভাইডেড বাই 10 করলে -2 আসে, যেটা অ্যাকচুয়ালি আগের ম্যাথে ক্লোজ লুপ গেইনকে নির্দেশ করে। এই যে -2 দেখছেন, একবারে চলে আসলো ক্লোজ লুপ গেইন। যাই হোক, সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি। আমরা এটাই করব, তবে সূত্রটা একটু মনে রাখা ভালো, পিওর গুলার জন্য সূত্র একটু মনে রাখবে। ইনভার্টিং টার্মিনালের জন্য, সরি, ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের জন্য আউটপুট ভোল্টেজের সূত্র হচ্ছে এটা। তাহলে এটা কোন অ্যাম্প্লিফায়ারের জন্য, এটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। একটু মনে রাখলেই ওকে। বাট আমরা অ্যাপ্লাই করব না, অ্যাপ্লাই করব তখনই যখন ধরেন কথার কথা মিক্সড কিছু চলে আসছে, তখন আমরা এটা অ্যাপ্লাই করব। ধরেন ইম্পিডেন্স চলে আসছে, ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর বা এই টাইপের মিক্সড কিছু চলে আসছে, তখন দেখা যাবে যে এই কেসিএল দিয়ে করলে একটু ঝামেলা হবে। ডিরেক্ট সূত্রটা তখন আমাদের জন্য সুবিধাজনক হবে, এই জন্য বলতেছি সূত্রটা মনে রাখেন। আমরা মোটামুটি 99% ম্যাথ নোডাল দিয়েই করব, ওই 1%-এর জন্য জাস্ট এটা একটু জেনে রাখ। এখন বলেন এটা সবাই বুঝতে পারছেন কিনা? জি ভাই। আচ্ছা, আমি কি বলে নন আইডিয়াল এই ম্যাথটা আজকে করাইতে চাইছিলাম, বাট আজকে আপাতত এটা থাক। এটা আমি নেক্সট দিন শুরুতে করাবো। এটাতে একটু প্রবলেম আছে, এটার অ্যান্সারে একটু ভুল আছে, কারণ এটা বইতে যে সমাধান করছে সেটা উল্টাই করে ফেলছে। এটা আমি হচ্ছে আগামী কালকের জন্য রাখলাম। এটা একটু বড় ম্যাথ তো, আমি যেহেতু বেসিক জিনিস শিখতেছি আজকে, একটু কমন জিনিসগুলো দেখানোটা জরুরি। এটা করতে গেলে আর বাকিগুলো করার টাইম পাবো না। এবার শুরু করি। দেখেন এগুলা বলতেছে সবকিছু, এবার আইডিয়াল দিয়ে শুরু। আইডিয়াল করার খুবই সুবিধা। আইডিয়াল যা যা জানি তাই, এরকম দেখেন মার্ক করে দিছে 0 অ্যাম্পিয়ার 0 অ্যাম্পিয়ার, করলেও আমরা জানতাম, না করলেও জানতাম। যেহেতু আইডিয়াল, তার মানে এই দুইটা ভার্চুয়ালি শর্টেড, ভার্চুয়ালি শর্টেড যদি থাকে, ভি টু ও যা ভি ওয়ানও তাই, তার মানে আমরা লিখতে পারি ভি2 সমান ভি1 সমান, বলতেছে রিওয়ার্ক প্র্যাকটিস প্রবলেম 5.1। এই যে প্র্যাকটিস প্রবলেম 5.1, এইটা আবার পুনরায় তৈরি করতে বলতেছে, বাট আইডিয়াল। তাহলে ভিএস এর মান এখানে দেওয়া আছে কত, 1 ভোল্টেজ। তার মানে এই যে এটা হচ্ছে 1 ভোল্টেজ। ভিএস যদি 1 ভোল্টেজ হয়, এটা দেখেন গ্রাউন্ডেড, তাহলে এইটার নাম হচ্ছে 1 ভোল্টেজ। এটা সবাই কিন্তু আমাদের জানা উচিত, যে কোনো একটা গ্রাউন্ডেড জিনিসকে কিভাবে ভোল্টেজ রিপ্রেজেন্ট করতে হয়। এ যদি 1 ভোল্টেজ হয়, নিশ্চয় এটাও 1 ভোল্টেজ, তার মানে এটাও 1 ভোল্টেজ। এ তো বেসিক থেকেই আমরা জানি। বাস, এইখানে আমরা এবার একটা কেসিএল অ্যাপ্লাই করে দেবো, কাহিনী শেষ। এটা দেখেন ভি নট, তার মানে এইটার নাম হচ্ছে ভি নট। ওকে, তাহলে আমরা এইখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, সব সময়, আবার আমি বলতেছি, সব সময় আমরা নোডাল বা কেসিএল এই সাইডে অ্যাপ্লাই করব, ইনপুট সাইডে অ্যাপ্লাই করব।
আউটপুট সাইডে নোডাল অ্যাপ্লাই করা যাবে না। এখন বলতে পারেন কেন যাবে না? এর কারণ হচ্ছে বেশিরভাগ ম্যাথে এইটা বলা থাকে না। অনেকে ম্যাথ প্র্যাকটিস করতে করতে মাথায় থাকে না, এটা ধরেন এখানে লেখা আছে বলে আমরা একটু মাথায় আসছে, কিছু জায়গায় লেখাও থাকে না। তো তারা ধরে নেয় যে এটা নাই, এটা জিরো, বাট এটা অ্যাকচুয়ালি না। মানে এই যে এইখানকার কারেন্ট আছে, কত জানি না, বাট আছে। তাহলে এখন এইখানকার যদি কারেন্ট থাকে, বলেন তো এইখানে আমি যদি নোডাল অ্যাপ্লাই করি, তাহলে কি এইটাও জানা লাগবে না? কারণ কোনো একটা নোডে যখন নোডাল অ্যাপ্লাই হয়, ওর সাথে যতগুলো ব্রাঞ্চ কানেক্টেড সবার কারেন্ট নিয়ে সূত্র ফেলতে হয়। তো আমি যদি এটা না জানি, তাহলে আমার ভ্যারিয়েবল বেড়ে গেল না? কিন্তু বলেন তো। এখন আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, যেটা বলছিলাম, এই কারণে আমরা এই সাইডে নোডাল অ্যাপ্লাই করব। আউটপুট নোডে যতক্ষণ না আউটপুট ভোল্টেজ বের করে ফেলতেছি, ততক্ষণ নোডাল অ্যাপ্লাই করব না, তাহলে ভ্যারিয়েবল বেড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 1 ভোল্টেজ। তাহলে এইখানে আমরা নোডাল অ্যাপ্লাই করলে কত আসে দেখেন, 1/5। এই কারেন্ট তো জিরো, ফলে ওই ব্রাঞ্চটা ইনক্লুড করার দরকার নাই। প্লাস 1 - V0/40। দেখেন ইজিলি হয়ে গেল না? একটা ইকুয়েশন, একটা আননোন। বাট এখানে যদি আপনি নোডাল ফার্স্ট শুরু করেন, তাহলে দেখেন আননোন হয়ে যাবে কয়েকটা, V0 আননোন, I0 আননোন, দুইটা হয়ে গেল, তাহলে ঝামেলা। অনেক সময় এটা মার্ক করা থাকে না, অনেকেই ভুলে এইখানে নোডাল অ্যাপ্লাই করে, অথচ এই ব্রাঞ্চটাকে ইনক্লুড করে না, এই জন্য কিন্তু অ্যান্সার ভুল চলে আসতে পারে। এটা সাবধান। তাহলে আমরা ক্যালকুলেটরে ইজিলি V0 এর মান বের হয়ে যাবে। কত? 1/5। দেখেন সূত্র কিন্তু মুখস্থ করা লাগতেছে না, জাস্ট নোডাল অ্যাপ্লাই করলেই কাহিনী শেষ। X/40, 0.9 ভোল্টেজ। দেখেন এটা পজিটিভ আসলো কেন? আমাদের ইনপুট দেখেন কোন টার্মিনালে দেওয়া, নন ইনভার্টিং এ দেওয়া, এই কারণে আউটপুট কিন্তু পজিটিভের জন্য পজিটিভই পাইছে, মানে ইনভার্ট হয় নাই। এবার আরো একটা জিনিস দেখেন, এইখানেও এই যে দেখেন ভিসিসি দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, আমাদের আর তাকানোর টাকানোর দরকার নাই, যা আসবে তাই অ্যান্সার। V0 9 ভোল্টেজ আসছে, V0 এতই অ্যান্সার। I0 হয়তো বের করা লাগবে, I0 সমান কত? এই যে এখন এইখানে কিন্তু নোডাল অ্যাপ্লাই করা লাগবে। করেন। এই নোডে I0 আসতেছে, মানে -I0, প্লাস V0 -1/40, তো V0 তো 9 চলে আসছে। V0/20, 9/20 = 0। তাহলে I0 সমান কত আসতেছে? এই যে এইটাই হচ্ছে I0, 8/40 প্লাস 9/20, 0.65। এটা হচ্ছে অ্যান্সার। আর যদি V0/VS বের করা লাগে, যা যা বের করতে বলবে তাই করবো আমরা। 9/1 মানে 9 হচ্ছে অ্যান্সার। বলেন এটা বুঝতে পারছেন কিনা? ভাই অপ এম্পের আউটপুটে কি নোডাল অ্যানালিসিস এমনিতে নর্মালি করা যায় কি? এক হ্যাঁ, বড় ভাই অবশ্যই বলছিল যাবে। যে ওখানে নাকি নোডাল অ্যানালিসিস করা যায় না। কে বলছে করা যাবে না? অবশ্যই করা যাবে। যদি বলে যে ওখানে নাকি অপ এম্পের আউটপুট দিয়ে নাকি কোনো কারেন্ট বের হয় না ভাই। কে বলছে এই কথা? আচ্ছা, আমাদের যে এখানে একটা বড় ভাই উনি যে বলছিল। বলছে সে কেন বলছে আমি তো তার লজিক আসলে জানি না। আমি আমার কথা বলতেছি। এইখানে কি আমরা আউটপুটে কারেন্ট পাইছি? জি ভাই। পাইছি, তার মানে কারেন্ট বের হয়। মেন প্রবলেম হচ্ছে, ধরেন কোনো একটা প্রশ্ন, এবং 99, আমি এই জন্যই বারবার এই কথাগুলো এই জন্যই বলি,
আমরা ধরেন বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা স্টুডেন্ট সারা জীবন যোগ করছে, কিন্তু হাতে পড়া যোগ করে নাই। তাহলে ওর মাথার ভিতরে 8 আর 3 যোগ করলে, ধরেন 18 আর 23 যে যোগ করব, ওই যে 8 আর 3 যে যোগ করলে 11-এর 1 বসাইতে হয়, ওইটা আর মাথায় থাকে না। আপনি সারা জীবন যোগ করছেন এমন যে যোগগুলো হাতে পড়ার অপশন আসে নাই, তো আপনার মাথার ভিতরে এটাই সেট হবে যে যোগ জিনিসটাই এরকম। তো আপনি ধরেন 100টার ভিতরে 99টা ম্যাথ করছেন এইরকম। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। মানে এখানে কোনো কিছু মার্ক নাই। জি জি। তো আপনার মাথায় বাই ডিফল্ট সেট হয়ে আছে এইখানকার কোনো জিনিসই চাই না জীবনে, বের করা লাগে না, তাহলে এটা কাজও নাই, জিরো। বাট অ্যাকচুয়ালি না। এই যে 1%, এটার জন্য হলো আমাকে জানতে হবে যে এইখানের কারেন্ট জিরো না, এখানে কারেন্ট আছে। কথা বুঝছেন? আর ওই যে বলছেন যে নোডাল অ্যাপ্লাই করা যায় না, এই কথাটা ভুল। অ্যাপ্লাই করা যায়, বাট প্রবলেম হচ্ছে যে নোডাল অ্যাপ্লাই করাটা মানে ইউজার ফ্রেন্ডলি না। কেমন ইউজার ফ্রেন্ডলি না? দুই টাইপের লোকের কথা আমি বলি যারা এই দুই টাইপের ভুল করে থাকে। নাম্বার ওয়ান, অনেকেই বলে যে এইখানে যদি নোডাল অ্যাপ্লাই করা যায় এইখানেও যাবে। তারা কি করে আমি বলি। তারা করে এরকম: V0 - 1 /40 প্লাস V0/20 = 0। কোনো ভুল নাই এখন পর্যন্ত, কিন্তু কোনো ভুল চোখে পড়তেছে না। এখানে তো কোনো কিছু মার্ক করা নাই, মাথার ভিতর সেট হয়ে আছে আউটপুট কারেন্ট জিরো। তাহলে এটা করলে V0 তো চলে আসার কথা, তাই না? দেখেন কত আসে। জি ভাই। এটা 1 নাম্বার টাইপের লোক, যারা এই কাজটা করে নিজের ভুল আর ধরতে পারে না। ওই বসে থাকে যে ভুল কোথায় গেল, ভুল নাই, ভুল খুঁজে পায় না। প্লাস X/20। আপাতত এখানে কিন্তু কোনো ভুল চোখে পড়তেছে না, এই যে 0.333। তো একই ম্যাথের দুই রকম আউটপুট ভোল্টেজ কি আসতে পারে? এখানে আসছে 9 ভোল্টেজ, অথচ এখানে এত, তাহলে ভুল কোথায়? ভুল এই যে এইটা, এই ব্রাঞ্চ তো আমার ইনক্লুড করতে হবে, এটা ছাড়া তো হবে না। না। তাহলে লজিক কি? এবার সেকেন্ড সেকেন্ড টাইপের লোক, ধরেন এখানে সে বুঝতে পারছে যে না, এই কারেন্ট জিরো না, কিছু হলেও একটা আছে, I0, সেটা আমরা শিখতে পারলাম যে ওকে, সেটা হচ্ছে I0। এবার অ্যাপ্লাই করেন V0 - 1 /40 প্লাস V0/20 মাইনাস I0 = 0। এখন বলেন তো, এইখানে যেমন একবারে ক্যালকুলেটরে বের করা গেছিল, এখানে কি একবারে যাবে? না ভাই, এখানে তো দুইটা আমরা। এবার ধরেন স্যার I0 চাইনি, V0 চাইছে, তাহলে কি কোনো একটা বুদ্ধিমান মানুষ এই পদ্ধতিতে আসবে? V0 কি শুধু এইটুকু দিয়েই করে ফেলা যায় না? জি ভাই। তাহলে আমি কষ্ট করে কেন এই লাইনটা করব? এই লাইনটা করার মানেই হচ্ছে আমাকে আবার এই লাইনে যাইতে হবে। তাছাড়া তো আর এখানে নোডাল অ্যাপ্লাই করার আর কোনো জায়গায় নাই, এই তো দুইটা নোড, এইটা আর এইটা। তাহলে যখন আমাকে আবার এখানে যাইতে হবে, তো তখন তো বাই ডিফল্ট V0 এর মান বের হয়ে যাচ্ছে। I0 এর আমার কি কাজ যদি প্রশ্নে I0 নাই চাই? কথাই বুঝছেন? জি ভাই। তাহলে আপনি যে কথাটা শিখছেন ওইটা আমি একটু আপডেট করে দেই। সেটা হচ্ছে আউটপুটে নোডাল অ্যাপ্লাই করা বুদ্ধিমানের কাজ না, আউটপুটে নোডাল অ্যাপ্লাই করা যাবে না এই কথাটা ঠিক না। কথা বুঝছেন? জি ভাই। জি ভাই। আপনি আপনি বাধ্য আউটপুটে নোডাল করতে, যদি I0 এর মান বের করতে বলে। এই যে যেমন দেখেন এখানে কিন্তু আমি বাধ্য হয়ে গেছি, নোডাল না করে আপনি এই I0 এর মান বের করতে পারবেন? জি না ভাই। তো পড়াই তো লাগবে আমাকে, আমি কিভাবে বের করবো? এই I0 জিরো না, প্রথম কথা এই কয়টা জিনিস ঠিক করে নেন। ফার্স্ট, I0 জিরো না। দুই, ফার্স্ট যে নোডালটা করব সেটা সব সময় ইনপুট সাইডে করব। দেন যদি প্রয়োজন হয় I0 এর, তখন আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের জি। অপ এর অ্যাকচুয়াল আউটপুট কারেন্ট। আর এটাকে যদি লোড হিসাবে বিবেচনা করি, এর অ্যাক্রোসি যেহেতু V0, এটাকে আমরা একটা আউটপুট কারেন্ট বলতে পারি। বাট ওইটা অপ এর অ্যাকচুয়াল আউটপুট কারেন্ট না, লোডের আউটপুট কারেন্ট বা আউটপুট লোড কারেন্ট। ওকে,
নেক্সট, তাহলে এবার আমরা দ্রুত অ্যাপ্লাই করব। দেখেন এটা কিন্তু দুই ভাবে করা যায়। এটা দেখেন একটা পিওর সার্কিট। পিওর কেন? কারণ একটা ইনভার্টিং টার্মিনাল অ্যাম্পলিফায়ার দেখতে হুবহু এরকম হয়। পিওর সার্কিটের ক্ষেত্রে আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি। কিরকম? ভি নট সমান মাইনাস আর এফ আর আই ইন্টু ভি আই। তাহলে মাইনাস আর এফ ফিডব্যাকে যা আছে তাই, আর আই মানে যে এটা ইনপুটে যত ভোল্টেজ আছে 30 মিলি ভোল্ট। এটা কিন্তু ডিরেক্ট। সবার হয়তো ডিরেক্ট সূত্র মুখস্থ নাও থাকতে পারে, তখন আমরা হচ্ছে নোডাল করব। 120 ইন্টু 30 ইন্টু 10⁻³ কত আসছে? -1.2 ভোল্টেজ। এইবার আপনার সেই প্রশ্নের অ্যান্সার দেন, যে এই কথাটা আপনি শিখছেন। এখন বলেন তো, এইখানে নোডাল করে জীবনেও আপনি আউটপুট ভোল্টেজ বের করতে পারবেন? জি না ভাই, আমার তো কখনোই যাও না সম্ভব না। কারেন্টের মতো। তার কারণে যে এই কারেন্ট তো আমি জানিই না। এই কারণে বলতেছি যে আউটপুটে আমরা নোডাল করব না, আমরা নোডাল সবসময় ইনপুটের দিকে করব। কারণ এইখানে নোডাল করতে গেলে বাই ডিফল্ট আমাকে এই কারেন্টটা জানাই লাগে, কিন্তু এটা তো আর আমি জানি না। আচ্ছা, এবার নোডাল সিস্টেমটা দেখাই। এটা 0 ভোল্টেজ, মানে এটাও 0 ভোল্টেজ। আর এইদিকে তো জিরো কারেন্ট ঢোকে, জিরো কারেন্ট ঢোকে, তো এটা জিরো কারেন্ট মানে ঝামেলা শেষ। এইখানে নোডাল অ্যাপ্লাই করব আমরা, কত আসে? 0 মাইনাস এত ডিভাইডেড বাই 3 প্লাস 0 মাইনাস V0 ডিভাইডেড বাই 120। একবারে চল, তাহলে আমাদের এই যে এইটাই জাস্ট একটু মুখস্থহীন, অর্থাৎ মুখস্থ করার দরকার নেই। -0.03 ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 120, এই যে -1.2। আর কি? ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু দ্য ফিডব্যাক রেজিস্টর। এই যে এর ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তাই। আর একটা জিনিস শিখেন, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, বলেন তো 120-এর ভিতরে কি কারেন্ট মার্ক করা আছে? জি না ভাই। মার্ক করা নাই। যখন কোনো প্রশ্নে কারেন্ট মার্ক করা থাকে, স্বাভাবিক কথা, যেটা মার্ক করা থাকবে সেটাই অ্যান্সার। কিন্তু যখন কোনো প্রশ্নে কারেন্ট মার্ক করা থাকে না, এরকম লেখা থাকে যে কারেন্ট থ্রু অমুক রেজিস্টর, ফিডব্যাক হইতে পারে, এখানে একটা আউটপুট দিয়ে দিতে পারে, বা যে কোনো জায়গায় থাকতে পারে, এই কথার মানে হচ্ছে আপনাকে এক্সাক্ট কারেন্ট বের করতে হবে। ছোটবেলায় থেকে আমরা মোটামুটি শিখে আসছি, যখন থেকে কারেন্টের আইডিয়া জানছি, এক্সাক্ট কারেন্ট কোন দিক থেকে কোন দিকে চলে? হাই উচ্চ ভোল্টেজ বিভব থেকে থেকে লো নিম্ন বিভব। ভোল্টেজের দিকে। তাহলে 120-এর দুইটা মাথা, কারেন্ট তো দুই মাথার যে কোনো একটা থেকে একটাই যাবে। এই মাথার ভোল্টেজ 0 ভোল্টেজ, আর এই মাথার ভোল্টেজ কত? তাহলে বলেন কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? -1, 0 to আহ -1.2। হ্যাঁ, তাহলে কারেন্ট কিন্তু এই দিকে যাবে। তার মানে যখনই কারেন্ট থ্রু অমুক রেজিস্টর এই কথা আসবে, তখন আমাকে বাই ডিফল্ট কারেন্টের পজিটিভটা অ্যান্সার করতে হবে। আর পজিটিভটাই তো আসলে কারেন্ট, নেগেটিভ কারেন্ট বলে তো কিছু নাই। ধরেন আপনি একজনকে বলতেছেন যে উত্তর দিকে 10 মিটার যাইতে হবে, এটা তো অ্যাকচুয়াল ভাষা। এখন আপনি যদি তাকে বলেন যে দক্ষিণ দিকে -10 মিটার যাইতে হবে, এটা তো আসলে প্রচলিত ভাষা না। ওই দক্ষিণ দিকে -10 মিটার যাওয়া যা কথা, উত্তর দিকে 10 মিটার যাওয়া তাই কথা। তো আপনাকে যখন এই প্রশ্ন জিজ্ঞেস করবে, তখন আপনি কখনোই এটা বলতে পারবেন না যে দক্ষিণ দিকে -10 মিটার যাও, আপনাকে বলতে হবে উত্তর দিকে 10 মিটার যাও। তার মানে এক্স্যাক্টলি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে চলতেছে সেটাই বলতে হবে। আর স্বাভাবিক কথা, কারেন্ট
হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে চলে, মানে আপনাকে এইভাবে অ্যান্সার করতে হবে। এটা খেয়াল রাখবেন যখনই এই ভাষা থাকবে, আর মার্ক করে দিলে যা দিবে তাই। তাহলে 0.01 মিলি অ্যাম্পিয়ার, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? জি ভাই। নেক্সট মেথড যাই। এইটা আবার একটু মিক্সড, মানে এখানে আমাদের নন ইনভার্টিং এও দিছে, সরি এই যে নন ইনভার্টিং এও দিছে, ইনভার্টিং এও দিছে। এই টাইপের সার্কিট গুলোকে বলে হচ্ছে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, মানে যেখানে বিয়োগ হয়। ওইটারও কিন্তু একটা সূত্র আছে, বাট ওই যে আমরা বললাম যে আমরা নর্মালি সূত্র শিখবো না। তাহলে শুরু করে আমাদের বেসিক যে আইডিয়া, এটা যদি 0 ভোল্টেজ হয় তাহলে এটা নিশ্চয় কত ভোল্টেজ? 2 ভোল্টেজ। এ যদি 2 ভোল্টেজ হয় তাহলে এ কত? 2 ভোল্টেজ। 2 ভোল্ট। তার মানে এইখানে এবার নোডাল অ্যাপ্লাই করে দেবো দেন। 2 - 6 / 20 প্লাস 2 - V0 / 40 ইকুয়াল 0। এই দেখেন V0 একবারে কিন্তু বের হয়ে গেল, সূত্র টুত্র কিছু দরকার নাই। কত? -6 ভোল্টেজ। এই হচ্ছে মোটামুটি আমাদের answer। এটার ক্ষেত্রে এবার আমরা আসি। আচ্ছা, এটা নিশ্চয় দেখেন, এটা ইনপুট, অপেমের ইনপুট। অপেমের ইনপুটে কি হয়? কোনো কারেন্ট চলে না। এবার দেখেন, এই দিকে যদি কারেন্ট না চলে তাহলে এর ভিতর দিয়ে যে কারেন্টটা বের হচ্ছে সেটা নিশ্চয় এইভাবে চলতেছে। এইভাবে যদি চলে, এই 4 আর এই 8 এরা কিসে আছে বলেন তো? তিরিশ। সিরিজে আছে। তাহলে যদি এরা সিরিজ কানেকশনে থাকে, তাহলে কি আমি বলতে পারি না যে 3 ভোল্টেজ দুইটা সিরিজ রেজিস্টরের ভিতরে বন্টন হচ্ছে? তাহলে এই যে এইখানকার যে জি। ভোল্টেজ, এই ভোল্টেজটা কার ভোল্টেজ? 8 কিলো ওহমের অ্যাক্রসের ভোল্টেজ, কারণ এটা তো 0। এই ভোল্টেজটা জানতে পারলেই আমরা এই ভোল্টেজটা কিন্তু জেনে ফেলবো, কারণ ভার্চুয়াল শর্ট। আচ্ছা, এই ভোল্টেজটা 8-এর ভোল্টেজ। আমরা কিন্তু অলরেডি ভোল্টেজ ডিভাইডার রুল জানি, যে যখনই এরকম কোনো সিচুয়েশন আসে তখন ভোল্টেজ বের করার সিস্টেম কি? যার ভোল্টেজ সে ডিভাইডেড বাই যাদের ভিতরে বন্টন হচ্ছে ইনটু যেই ভোল্টেজটা বন্টন হচ্ছে। 8 × 3 ডিভাইডেড বাই 8 × 4 = 12, 2 ভোল্টেজ। তাহলে এটা যদি 2 ভোল্টেজ হয় তাহলে নিশ্চয়ই এটাও 2 ভোল্টেজ। বাস, এইখানে অ্যাপ্লাই করে দিলেই কাহিনী শেষ। তাহলে 2 ÷ 2 প্লাস 2 - V0 ডিভাইডেড বাই 5 ইকুয়াল 0। এই চলে আসলো V0। তাহলে 7 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখে বুঝতে পারছেন? জি। নেক্সট আসি। এগুলাকে বলে হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার। তার মানে দেখেন ইনপুটে অনেকগুলো ব্রাঞ্চ একসাথে কানেক্ট করে দিছে। এগুলোরও সূত্র আছে, বাট দরকার নাই, আমরা বেশি কি জানলে চলবে। তবে
সূত্র একটু দেখে রাখা ভালো, কারণ অনেক সময় ওই যে বললাম যে কিছু কমপ্লিকেটেড সিন আসতে পারে যেগুলোতে আমাদের একটু লাগবে। আমি একটু শর্টকাটে বলে দিই। সেটা হচ্ছে, এইরকম সিচুয়েশনে যদি একজন থাকতো তাহলে আমরা কি লিখতাম? মাইনাস আর এফ ডিভাইডেড বাই আর আই। এটাকেই জাস্ট আমরা অ্যাপ্লাই করবো, যে নাম বলতেছি সামিং, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা যোগ হবে। তার মানে বিষয়টা হবে এরকম: মাইনাস আর এফ আর আই ইন্টু ভি 1, মাইনাস আর এফ R2 V2, মাইনাস আর এফ R3 এরকম চলতে থাকবে। এটাকে তো বলতেছি সামিং অ্যাম্পলিফায়ার। বাট আমরা এটা মুখস্থ না করলেও চলবে। এটা জিরো ভোল্টেজ, মানে এটা জিরো ভোল্টেজ বাস। এখানে আমরা এটা কি বলে, এটাকে নোডাল অ্যাপ্লাই করে দিই। দেন 0 - 1.5 ডিভাইডেড বাই 20, 0 - 2 ডিভাইডেড বাই 10, 0 - 1.2 ডিভাইডেড বাই 6, দেন 0 - V0 ডিভাইডেড বাই 8। এই দেখেন, এখানে কিন্তু আবার আই নট বের করতে বলছে। ক্যালকুলেটরে তুলে দিলে একবারে আমাদের V0টা চলে আসবে এখানে, -1.5 ডিভাইডেড বাই 20, -3.8 ভোল্টেজ। এবার এইখানে নোডাল দেখেন, এইখানে নোডাল আমাকে বাই ডিফল্ট করাই লাগতেছে, কারণ আই নট তো এখানেই আছে। তাহলে অ্যাপ্লাই করেন, আই নট আসতেছে মানে মাইনাস আই নট প্লাস V0 -0 ডিভাইডেড বাই 8। তো V0 তো আমরা জেনে ফেললাম -3.8, প্লাস V0 ডিভাইডেড বাই 4। তাহলে আই নট সমান কত? -1.425 মিলি অ্যাম্পিয়ার, যেহেতু এটা কিলো ওহম। ঠিক আছে। এটা দেখেন, এইগুলো মোটামুটি দেখতে বিদঘুটে মনে হলেও খুব সহজ। এটা দেখেন 8 ভোল্টেজ। এটা যদি 8 ভোল্টেজ হয় তাহলে এই দুইটা টার্মিনাল সেম, তার মানে এটাও 8 ভোল্টেজ। একই লজিকে এটা কত ভোল্টেজ হবে? 8.01। আবার দেখেন, এটা 0, তাহলে 20 আর 40 কিসে আছে? সিরিজে। তাহলে আমরা ভি প্লাস এর ভ্যালু কি হয়ে যায় আগের লজিক দিয়ে বের করতে পারি, যার ভোল্টেজ সেটা টোটালটা, আর যেই ভোল্টেজটা ভাগ হচ্ছে সেটা। তাহলে এইখানকার ভোল্টেজ যদি বের হয়ে যায় তাহলে আমরা এই ভোল্টেজটাও পেয়ে যাব, কারণ এটা যা এটাও তাই। অপএম এর বেসিক কনসেপ্ট। তাহলে 5.34 ভোল্টেজ। এটা হচ্ছে 5.34 ভোল্ট। এবার দেখেন, এখানে নোডাল অ্যাপ্লাই করে দিলেই শেষ। 5.34 -8 ডিভাইডেড বাই 20 প্লাস 5.34 মাইনাস, এই যে এটাকে ধরেন আমরা V0 নাম দিলাম,
ভি নট পাইলে তো আই নট এমনিতেই বের হয়ে যাবে। দেখেন, এ আই নট আর এ আই নট কিন্তু সেম জিনিস না। এখানে যেহেতু একটা মার্ক করছে যেন এটা দেখাই নাই, কিন্তু আছে কিন্তু। দেখা যাচ্ছে না বলে যে নাই এরকম না। আচ্ছা, এটা মেবি বইতে অ্যান্সার ভুল দেওয়া আছে, এটা একটু ঠিক করে নিয়েন যাদের কাছে। আর পরের এডিশনে কি করছে জানি না, কোন একটা এডিশনে যেন ভুল ছিল দেখছিলাম, কতটুকু মনে পড়ে। যাই হোক, যা আসে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 0.02 ভোল্টেজ। তাহলে আই নট কত হবে? এই ভোল্টেজ ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স, 0.02 মিলি অ্যাম্পিয়ার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। না ঠিক আছে, এইটা ঠিক আছে, অন্য এডিশনে মনে হয় ভুল ছিল। এই এডিশনে ঠিকই আছে। তো 0.02 মিলি অ্যাম্পিয়ার, এটাকে আসলে 20 মাইক্রো অ্যাম্পিয়ার লেখা যায়। তো এটা হচ্ছে ফোর্থ এডিশন, তখন এই এডিশনে অ্যান্সার ঠিকই দেওয়া আছে। দেখেন, এই যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, এই অ্যাম্পলিফায়ারের নাম, এইটার জন্যও কিন্তু সূত্র আছে শর্টকাট। কিন্তু দেখেন, আমাদের এখানে মুখস্থের কিচ্ছু নাই, সব বেসিক। এই জন্য আমরা নর্মালি আলাদা আলাদা সার্কিটের জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করবো না, দরকার নাই। নোডালটাই আমাদের মোটামুটি অপেমের জন্য মেন হাতিয়ার। এই দুইটা দেখেন, এটা 0 ভোল্টেজ, মানে যে এটাও 0 ভোল্টেজ। এটা আপনারা করেন, এই টাইপের অনেক ই করছে, এখানে জাস্ট নোডাল অ্যাপ্লাই করে দিলেই কাজ শেষ। এইটা খুবই একটা স্পেশাল ম্যাথ। এটা একটু দেখেন, এটা যদি হয় 0 ভোল্টেজ, এটা কত ভোল্টেজ হবে বলেন তো? এই যে 7 ভোল্টেজের নেগেটিভ টার্মিনাল 0, তার মানে পজিটিভ টার্মিনাল অবশ্যই 7 ভোল্টেজ। তার মানে এইটাও হচ্ছে 7 ভোল্টেজ। এই যে দেখেন, এইটা 0 অ্যাম্পিয়ার, এটা তো এর সাথে সেম ব্রাঞ্চ, আর কারেন্ট যাওয়ার কোনো রাস্তা নাই। এখানে খেয়াল করে দেখেন, এর ভিতর দিয়ে কারেন্ট যাবে, কারণ এখানে একটা রাস্তা আছে, বাট এখানে কিন্তু আর কোনো রাস্তা নাই। ফলে এই পুরো ব্রাঞ্চের ভিতরে কারেন্ট কিন্তু 0। পুরোতে যদি 0 হয়, এই 10 কিলো ওহমে কোনো ড্রপ নাই। ফলে এটা 7 ভোল্টেজ, আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে ভি নট, কারণ এখানে কোনো ড্রপ নাই, এটা 0 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যে এখানে যদি অ্যাপ্লাই করি বেসিক রুলস, 7 - ভি নট, কোনো ব্যাটারি মানেই হচ্ছে দুই মাথার বিভব পার্থক্য, তাহলে এই দুই মাথার বিভব পার্থক্য কত হবে? 3 হবে। তাহলে ভি নট সমান কত? 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন, এটা বুঝতে পারছেন কিনা? এটা কি ক্লিয়ার? জি ভাই, জি। এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ একটু ট্রিকি টাইপ জিনিস আছে। আর এই ভোল্টেজ আর ভোল্টেজ ডিফারেন্স, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখতে হবে সবসময়। আচ্ছা, এইখানে দেখেন, এই ম্যাথটা একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে আমরা এইটাকে একটু পরিপূর্ণ করে নেই। এখানে এই যে 5 মিলিভোল্ট দেওয়া আছে, তো আমরা জানি কোন জায়গার ভোল্টেজ মার্ক করা থাকার মানে কি, এখানে ব্যাটারির প্লাস টার্মিনাল, অপোজিটটা মাইনাস। এটা অলরেডি আমরা ওই যে ডায়োড করার সময় শিখে ফেলছিলাম। ভাই আমার এখানে হালকা একটু ভেঙে ভেঙে কথা আসতেছে, এটা কি শুধু আমারই নাকি বাকি কারো? আপনি আপনি কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ভাইয়া আমারও ডিস্টার্ব করতেছে, আমি তো মনে করতেছি আর আমার পড়ার প্রবলেম, আমি কিন্তু ভাইয়া ভালোভাবে ক্লাস করতে পারছি না আজকে। আচ্ছা, আমার এখানে সমস্যা কি না।
এই ভিজুয়াল ক্লিয়ার আসতেছে না, তাই তো? ভাইয়া আসতেছে আবার চলে যাচ্ছে, এরকম হচ্ছে স্ক্রিনটা। তো বুঝতে পারছি। আচ্ছা যাক, তাহলে আজকে আমি আপাতত এটা আর পড়াচ্ছি না, কারণ এটা একটু ক্লিয়ার না হলে মুশকিল। এটা একটু দেখে দেখে করাতে হবে, কারণ এতক্ষণ মোটামুটি যা যা করাইছি মোটামুটি সহজ ছিল, খুব একটা ঝামেলা নাই। বাট এইটা আমরা যদি ধরতে পারি তাহলে সহজ, না ধরতে পারলে এই ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য এটা একটু ধরে ধরে করতে হবে। দেখ, আপনাদের কাজ হচ্ছে, অপেম আমি মোটামুটি যা করাই দিছি, ক্যাপাসিটর বাদে সাদিকুতে যত প্রকার অপেম পাবেন, এক্সাম্পল বলেন, প্র্যাকটিস প্রবলেম বলেন, যেগুলোতে ক্যাপাসিটর নাই, রেজিস্টর দেওয়া আছে, সেইগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। বুঝতে পারছেন? এই যে এক্সাম্পল 5.1 থেকে শুরু করে, আর এই যে এটা তো আমি বললাম যে নেক্সট ক্লাসে করাবো ইনশাল্লাহ, বাকি যতগুলো আছে সব নিজেরা ট্রাই করবেন। আর বইয়ের প্রবলেমও ট্রাই করবেন, যেগুলোতে রেজিস্টর আছে ক্যাপাসিটর নাই, ছোটখাটো ম্যাথ, ধরেন একটা অপ অ্যাম্প দেওয়া, ফিডব্যাক রেজিস্টর দেওয়া, বা কিছু কম্বিনেশন আছে, ওইগুলা নিজেরা ট্রাই করবেন। বাকি আমি আস্তে আস্তে টাইপ ওয়াইজ করতে থাকবো। তাহলে আজকে আপাতত এখানে শেষ, এটা বাকি থাকলো, আমরা নেক্সট দিন এইটা আর ওইটা। 5 নম্বর চ্যাপ্টার তাই না ভাই? হ্যাঁ, এটা হচ্ছে আলেকজান্ডার সাদিকু 5 নম্বর চ্যাপ্টার। তাহলে আজকের ক্লাস এখানে শেষ। জি।